এইচএসসি সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে বা একটা নতুন নিয়ম আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে অধ্যাপক আবুল বশর জানান। এসএসসিতে খারাপ থাকলে জেএসসিতে ফল নির্বাচন করা হবে। জেএসসিতে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানে শিক্ষার্থী সর্বোচ্চ বেনিফিট দেওয়া যাবে আমরা সেটাই দিব। এইটা বলছে। আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন এখানে পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। ডেইলি ক্যাম্পাস থেকে বলেছে যে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার আগে এসএসসি, জেএসসি, পিএসসি ফল মূল্যায়ন করে এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের দাবি করেছে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। এইচএসসি যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো নম্বর আর যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলো এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করে দাবি জানিয়েছে তারা। এখানে আমি একটু বলতে চাই, এই যে দাবিটার এই যে লাইনটা, এই লাইনটা সম্পূর্ণটাই ভুয়া। কিন্তু জাগো নিউজে যে বিষয়টা বলেছে যে এভাবে মূল্যায়ন করা যেতে পারে এমনটি অধ্যাপক বলেছেন, যিনি কিনা বর্তমানে কমিটিতে আছেন, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং এখানে কিন্তু তিনি আরও বলেছেন যে 11টা শিক্ষা বোর্ডের মোচা আন্তঃশিক্ষা কমিটি, তিনি আবুল বশর মূলত তিনি হচ্ছেন গিয়ে সেই কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেন যে প্রক্রিয়ায় ফলাফল প্রস্তুত করা হোক না কেন শিক্ষার্থীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। তো আমরা এই ভিডিওতে সেই বিষয়টা পুরো একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি যে কী করতে যাচ্ছে। প্রথমত শিক্ষার্থীরা দাবি করেছিল, এমনকি তারা স্মারকলিপিতে শুধু এসএসসির মাধ্যমে মূল্যায়নের কথা বলেছে, তারা জেএসসি এবং পিএসসির মাধ্যমে মূল্যায়ন করার কথা বলেনি। এই একটা ব্যাপার। দ্বিতীয়ত যে ব্যাপার, আমরা যদি তোমাদের রুটিনটা লক্ষ্য করি, যে তোমাদের যদি অনেক আগে যদি আমরা রুটিনটা দেখি যে রুটিনে তোমাদের কী কী পরীক্ষা বাকি আছে, তো সেই বাকি রুটিনে যদি আমরা দেখতে চাই সেখানে আমরা দেখতে পারবো যে তোমাদের এখন পর্যন্ত ওভারঅল প্রায় সবগুলো গ্রুপ সাবজেক্ট এবং 4 সাবজেক্টই বাকি আছে। এখন এই গ্রুপ সাবজেক্ট আর 4 সাবজেক্টের রেজাল্টের যদি কথা আমরা আসি তাহলে সেগুলো কিন্তু জেএসসির মধ্যে নাই। জেএসসিতে শুধু বিজ্ঞান আছে, সমাজ আছে, এরকম সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইসলাম শিক্ষা এগুলো রয়েছে। আবার পিএসসি তো অনেক আগে, সে ক্লাস 5-এর পরীক্ষা। এইসব দাবি শিক্ষার্থীরা ফেসবুকেও বলে নেয়, এগুলো ভুলভাল কথা। এই যে বলতে পারছে যে প্রকাশের দাবি করেছে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা, আমি জানি না তারা এটা জেনে নাকি না জেনে এই কথাটা বলেছে, আমি জানি না। দেন আমি এখানে কথা বলতে চাই যে জাগো নিউজ নিয়ে। জাগো নিউজের ক্ষেত্রে আমরা এখানে দেখছিলাম বলছে যে তিনি বলেন পরীক্ষা হয়েছে যেগুলো নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোন উপায় ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টকে বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই করে মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নির্দেশনা দিবে তারা। এখানে তপন কুমার সরকার বলেছেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর আমাদের হাতে আছে, যেগুলো হয়নি সেগুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আমরা ইতিমধ্যে মন্তব্য চেয়েছি, তারা আমাদেরকে সেই বিষয়টা জানাচ্ছেন। এখানে ব্যবহারিক পরীক্ষা নিয়ে বলা হয়েছে যে ব্যবহারিক পরীক্ষা তারা নিবে না। এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে কিনা, নম্বর যুক্ত কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন যে বিষয়গুলো পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়গুলো ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে, অর্থাৎ ওইগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে। যেমন ধরে নেওয়া যে তোমরা এসএসসিতে আইসিটিতে কত পেয়েছো সেটা এখানে যোগ হবে, এসএসসিতে ফিজিক্সে তুমি ব্যবহারিকে কত পেয়েছো সেটা এখানে যুক্ত হবে। এখানে আর কিছুই না। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিসিস্টের প্রস্তাবনা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যায় না। এবং এখানে বলা হয়েছে 2020 সালের এইচএসসি ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হয়েছিল, 2021 সালের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হয়েছিল 3টে বিষয়। সেক্ষেত্রে এই 2টা উদাহরণ আমাদের কাছে রয়েছে। এখানে বলা হয়েছিল যে জেএসসির ফল বিবেচনা করা হবে, যদি এসএসসিতে খারাপ করে তাহলে জেএসসির ফল বিবেচনা করা হবে। এটা অসম্ভব, এটা হয় না ভাইয়া। এটা যারা বলেছে তারা কোন জায়গা থেকে, তিনি হয়তো বা বলতে পারেন আবুল বশর স্যার। ইনশাআল্লাহ আমরা দেখেছি যে তোমরা হয়তো ছোটো ছিল তখন, এসএসসি থেকে কত নিছে, এই যে এসএসসি থেকে নিছে 75, জেএসসি থেকে নিছে 25, এভাবে তারা রেজাল্ট প্রকাশ করছে। কিন্তু গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে এসএসসির রেজাল্টই মেইন ছিল, কারণ জেএসসিতে কোনো গ্রুপ সাবজেক্ট নাই। তো এই ব্যাপারটা কনফিউশন কোনো নাই যে
জেএসসি থেকে তারা নিবে না, সেক্ষেত্রে তারা নিয়ম করতে পারে জেএসসি থেকে কীভাবে নিবে, এটা আমি আমার কোনো মাথায় ঢোকে না যে জেএসসিতে কীভাবে নেয়। কারণ জেএসসিতে কেমিস্ট্রি, বায়োলজি, তোমার হচ্ছে যুক্তিবিদ্যা, অনেক সাবজেক্টই নাই। এখানে পরীক্ষা বাকি আছে এখনও প্রায় 60টা সাবজেক্টে পরীক্ষা বাকি আছে, 60টা। এই সাবজেক্টে যে রসায়ন, ইসলাম ইতিহাস এগুলো কি জেএসসিতে ছিল? এগুলো এসএসসিতে আছে কিছু কিছু সাবজেক্ট। সেক্ষেত্রে এসএসসি থেকে তারা নিতে পারে, তারা জেএসসিতে কীভাবে যাবে আসে না, আমার মাথায় আসে না। দেন এখানে ব্যাপারটা হচ্ছে যে 21 সালের ক্ষেত্রে ওই সেম বিষয়টা করা হয়েছিল। এমনকি এখানে এসএসসির মূলত হচ্ছে এসএসসির বিষয়টা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তারা জেএসসিতে যাইতে পারে, তবে জেএসসিতে তারা গ্রুপ সাবজেক্টগুলো জেএসসি থেকে নিতে পারবে না। বাট এখন নতুন কোন নিয়মে তারা নিতে চাচ্ছে, এখন নতুন সিস্টেম অ্যানালাইসিস তারা কি করবে এটা এখন দেখার বিষয়। তবে সম্ভাবনা রয়েছে যে ব্যবহারিক পরীক্ষার নম্বরটা তোমরা এসএসসি থেকেই পাবা, ব্যবহারিক পরীক্ষার হবে না। আর বাকি যে সাবজেক্ট ম্যাপিং সেটা এসএসসির মাধ্যমে, আর হয়তোবা কিছু কিছু বিষয় জেএসসির মাধ্যমে আসতে পারে, বাট সেটা খুবই কম হবে। এখানে অনেকে একটা প্রশ্ন করছিল যে ভাইয়া আমাদের জেএসসির ফল, এই যে এখানে যে কথা বলেছি যে এসএসসিতে খারাপ করলে জেএসসির ফল বিবেচনা করা হবে, এটা হয় না ভাইয়া। তোমার এসএসসিতে কার ফল খারাপ? সবারই তো রেজাল্ট ভালো। কেউ কি এসএসসিতে ফেল করে তারপর কি এইচএসসি ভর্তিতে আইসে? আবার বুঝছো, তোমরা সবাই এসএসসিতে পাশ করেছে জন্যই কিন্তু তোমরা এখন কলেজে পড়তে আসছো, কলেজে পরীক্ষা দিতে পারছো। এমন তো কেউ না যে এসএসসিতে ফেল করেছো আবার এইচএসসি পরীক্ষাও দিচ্ছ, এমনটা তো না। সো ব্যাপারটি এমন যে তোমাদের সবারই এসএসসির রেজাল্ট আছে, কারো এ প্লাস, কারো এ গ্রেড, কারো এ মাইনাস, কারো বিসি, যাই হোক না কেন সেটা সরাসরি এইচএসসিতে যুক্ত হবে। তো জেএসসিতে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার জেএসসিতে খারাপ হলে তারা এখানে পিএসসিতে যাবে। আরে ভাই পিএসসি সেই তোমরা এখন যদি আমি ধরি 2023-24 তোমরা পরীক্ষা দিচ্ছ এইচএসসি, 2017 সালে তোমরা দিচ্ছ পিএসসি পরীক্ষা 17 বা 16-তে। তো সেই পরীক্ষা 16-র রেজাল্ট কি তোমাদেরকে এই এখন পরীক্ষায় কোনোভাবে মূল্যায়ন করা যায় সেই পিএসসির? এটা একটা অযৌক্তিক ব্যাপার। যদি এমনটা হয়ে থাকে তাহলে পুরোটা অযৌক্তিক হবে, এমনটা কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। এবং শিক্ষার্থীরা এখানে যে ডেলি ক্যাম্পাস দাবি করেছে, যে পরীক্ষার্থীরা দাবি করেছে এসএসসি, জেএসসি, পিএসসির মাধ্যমে ফলাফল মূল্যায়ন করতে হবে, এই যে পরীক্ষার্থীদের দাবির যে লাইনটা, এটা 2বার রিপিট করেছে এই লাইনেই, কিন্তু এটা সম্পূর্ণটা আমার কাছে মনে হয়েছে যে এরকম কোনো কিছু শিক্ষার্থীরা দাবি করেনি, বা এটা মনে হয় না যে সম্ভব। তবে পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিস্টেম অ্যানালিস্টরা এই সামনে বিষয়গুলো আরও ভালোভাবে বলতে পারবে। তো এইটা হচ্ছে আপাতত এই নিয়ম নিয়ে যতটুকু পারে আমরা আপডেট যেটা পেরেছি সেটা তোমাদেরকে দিলাম। এটা নিয়ে ভয়ভীতি পাওয়ার কিছু নেই, খুব শীঘ্রই পুরো ব্যাপারটা খোলাস করবে আর শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে নোটিশ তোমরা পাবা, নোটিশ পেলে পুরো ব্যাপারটা জানবা। আগে থেকেই প্রেডিক্ট করে অনেক কিছু করা যায়। আমরা কিন্তু তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম, ভিডিও করে আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হতে পারে। সেটা আমরা 2020 সাল এবং 21 সালের ভিত্তিতে কথাটা বলা। আমি আবারও বলছি, এই 2 সালের ভিত্তিতে কথাগুলো আমরা বলেছি, কিন্তু আমরা কোনোভাবেই এই জেএসসি, পিএসসির কথা কিন্তু বলিনি। আমি শুধু এসএসসির কথা বলেছি। বাট জেএসসির ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়াটা 2020 সালে মূল্যায়ন করেছিল। সেক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করেছিল সেটা নিয়ে আমরা পরবর্তী নয় ভিডিও করে দিব। তো এক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর এই যে ইফার্মের কোর্সটা আছে, এই কোর্সটা করো। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফার্ম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফার্ম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।